নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আর আজকে এই ভিডিওতে খুব সহজে একটা ভিডিওর মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের সূত্রপাত থেকে একদম স্বাধীনতা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ইতিহাসের ছাত্র নয় অথচ বিভিন্ন পরীক্ষা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে এলিমেন্টারি আইডিয়া অফ ইন্ডিয়ান হিস্ট্রি। যারা খুব বেশি পরিমাণ আইডিয়া নিতে চায়, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে, তাদের জন্য এই ভিডিওটা না। বাট এলিমেন্টারি আইডিয়া যদি আমরা বলি ভারতবর্ষের ইতিহাসের, তাহলে এই ভিডিওটা তাদের জন্য খুব বেশি দরকার। বিশেষ করে টেট টুর ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য, বা ইতিহাসের খুব ছোট ছোট এক্সামগুলির জন্য সেটা খুব বেশি দরকার। আর জানতে তো আপত্তি নেই, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ভারতবর্ষের ইতিহাস, ব্রিটিশ শাসনের সূত্রপাত। তাহলে ব্রিটিশ শাসনের সূত্রপাত কবে হয়েছিল? ভারতে ব্রিটিশ শাসনের সূচনা বাণিজ্যের হাত ধরে হয়েছিল। তাহলে এখানে বাণিজ্যটা ইম্পর্টেন্ট। ব্রিটিশরা প্রথম ভারতে সুরাট বন্দরে আসে। কোথায় আসে? সুরাট বন্দরে। কবে আসে? 1613 খ্রিস্টাব্দে। তখন মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর। তারা সেখানে বাণিজ্য কুঠি স্থাপন করে তারপর 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান লাভ করে তৎকালীন অবিভক্ত বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়। কিন্তু অতি শীঘ্রই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে বাণিজ্যিক প্রচেষ্টা, সেটা সেখানে তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সাথে দ্বন্দ্ব বাধে। এই যে সিরাজউদ্দৌলার সঙ্গে দ্বন্দ্ব বাধে, সেখানে বিভিন্ন কারণ ছিল। পলাশির যুদ্ধ এখানে 1757 হবে, 1757 23শে জুন। তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন আসে জুন মাসের কত তারিখ, বা অন্যান্য মাস দিয়ে বলতে পারে। ঠিক আছে। উভয় পক্ষের মধ্যে মুর্শিদাবাদের পলাশির মাঠে সাংঘাতিক লড়াই হয়। এটা সাংঘাতিক লড়াই না, এটা একটা নাটক ছিল যা ইতিহাসে পলাশির যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে নবাব চূড়ান্তভাবে পরাজিত হন। তাহলে নবাব পরাজিত হন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষে, অর্থাৎ বাংলাদেশে। এই যুদ্ধের পর রবার্ট ক্লাইভ বাংলায় দৃঢ়ভাবে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর নিযুক্ত হন। এই যে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর নিযুক্ত হন। তাহলে কে ছিলেন বাংলার প্রথম গভর্নর? এটা দেখে নেবে রবার্ট ক্লাইভ। তারপরে হচ্ছে বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে মীর কাসিম মুর্শিদাবাদের সিংহাসনে বসলে পুনরায় দ্বন্দ্ব বাধে। মীর কাসিমের অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম। তোমাদের এখানে কোয়েশ্চেন আছে যে মীর কাসিমের সঙ্গে আর কে কে ছিলেন? তাহলে এখানে অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা, আর দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলম। এখানে অনেকগুলি কোয়েশ্চেন আমি দেখেছি এসছে। 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর, এটা মনে রাখবে, 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে মীর কাসিম আর তার যে বাহিনী ছিল তারা চূড়ান্তভাবে পরাজিত হয়। এরপরে এলাহাবাদের প্রথম সন্ধি, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি, এগুলি স্বাক্ষরিত হয়। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এগুলি আরও ভেতরে যেতে হবে। তো তারপরে হচ্ছে যেটা আমি আসছি সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ, মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে। 1857 সালে মহাবিদ্রোহ ছিল ভারতবর্ষের প্রথম বৃহৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ সরকারের ওই সময় এক ধরনের বন্দুক, এনফিল্ড রাইফেল, এটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, প্রচলন করেছিল, যার কার্তুজের খোলসটি গরু এবং শূকরের চামড়া দ্বারা নির্মিত ছিল এবং এটি দাঁত দিয়ে কেটে ভরতে হতো বন্দুকে। এর প্রধান উদ্দেশ্য ছিল সৈনিকদের ধর্মকে আঘাত করা এবং তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা। এই সময় সারা ভারতে সৈনিক যোদ্ধারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিদ্রোহের ঘোষণা করেন। এই বিদ্রোহে সর্বপ্রথম ব্যারাকপুরের সেনানিবাসের একজন সৈনিক মঙ্গল পাণ্ডে সূচনা করেন। কে করেন? মঙ্গল পাণ্ডে। এই বিদ্রোহে সারা ভারতব্যাপী চলছিল এবং ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু শেষ দিকে নেতৃত্বের অভাবে, দেশবাসীর সহযোগিতার অভাবে বিদ্রোহটি ব্যর্থ হয়। তাহলে এখানে একটা কারণ পাওয়া গেল কেন ব্যর্থ হয়। ঠিক আছে, আমার অন্যান্য ভিডিওগুলিতে দেখে নেবে যে সিপাহী বিদ্রোহের কারণগুলি দেখে নেবে।
তারপরে জাতীয় কংগ্রেসের উত্থান। জাতীয় কংগ্রেসের উত্থানে যদি আমি বলি, তাহলে জাতীয় কংগ্রেসের উত্থান 19 শতকের শেষ দিক থেকে শিক্ষিত ভারতীয়দের হাত ধরে সমাজ সংস্কার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। তারপর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর স্বাধীনতা আন্দোলন তীব্র হয়ে ওঠে। 1885 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর কোথায় হয়েছিল? বোম্বাইতে জাতীয় কংগ্রেস হয়েছিল। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি, প্রথম সভাপতি। জাতীয় কংগ্রেসের জনক ছিলেন এলান অক্টাভিয়ান হিউম। আর এখানে গান্ধীজি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পটেল, মৌলানা আবুল কালাম আজাদ, এরা বিভিন্নরা যখন জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলন তীব্র আকার ধারণ করে। জাতীয় কংগ্রেসের উত্থান 19 শতকের শেষ দিক থেকে বিভিন্ন শিক্ষিত ভারতীয়দের নিয়ে জাতীয় কংগ্রেসের উত্থান হয়েছিল এবং এই জাতীয় কংগ্রেসের উত্থানই ভারতবর্ষে রাজনীতিকে অন্য মোড় দিয়েছিল। কারণ 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত নরমপন্থী আন্দোলনের মাধ্যমে যখন আশাহত হয়েছিলেন এক ধরনের স্বাধীনতা আন্দোলনকারী বা জাতীয়তাবাদী আন্দোলনকারীরা, তারাই সুরাট স্প্লিট বা সুরাট ভাঙ্গনের মধ্য দিয়ে কংগ্রেসের মধ্যে চরমপন্থার উদ্ভব হয়েছিল। লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, বালগঙ্গাধর তিলক, এদের মাধ্যমে। যাই হোক, 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন যদি বলি, স্বদেশী আন্দোলন ও বঙ্গভঙ্গ। বিংশ শতকের শুরুতে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন ধীরে ধীরে তীব্র হয়েছিল। 1905 সালে তৎকালীন ভারতের ভাইসরয় জেনারেল লর্ড কার্জন বাংলায় হিন্দু এবং মুসলমানদের ঐক্যকে নষ্ট করার উদ্দেশ্যে বাংলাকে দুই ভাগে ভাগ করেন। তার বিভাজন ও শাসন নীতি অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দুর্বল করা। কেননা বাংলা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের উর্বর ক্ষেত্র এবং বাংলাতে সবচেয়ে বেশি ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল। কিন্তু তৎকালীন শিক্ষিত বাঙালি ব্যক্তিগণ বঙ্গভঙ্গের বিরুদ্ধে বন্দে মাতরম ধ্বনি দিয়ে স্বদেশী আন্দোলনকে আরো তীব্র করে তুলেছিল। তৎকালীন বাংলার বিপ্লবী বিদেশি পণ্য, অস্ত্র ইত্যাদি বর্জন করে এবং স্বদেশী সামগ্রী গ্রহণ করে। এটি স্বদেশী আন্দোলন নামে পরিচিত, কিন্তু স্বদেশী আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ব্রিটিশ সরকার মনে করে যে কংগ্রেস কলকাতা থেকে সমগ্র ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনা করছে, তাই সরকার 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে পরিবর্তন করে দিল্লিতে নেয় এবং 1911 খ্রিস্টাব্দে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করা হয়। এবার মাঝখানে কিছু জায়গা বাদ দিয়ে আমি চলে আসলাম জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, তোমরা দেখে নেবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হচ্ছে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের জনক, অর্থাৎ এর পর থেকেই কিন্তু শুরু হয় সারা ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলনে এবং গান্ধীজির সেখানে যথেষ্ট ভূমিকা ছিল। 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন পাশ হয়। 1919 রাওলাট আইন কবে পাশ হয়? ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন রুখতে ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাট এর সভাপতিত্বে 5 জন সদস্য, কয়জন সদস্য ছিল? 5 জন। একটি রাওলাট কমিটি বা সিডনি কমিশন, সিডিশন কমিশন, সিডনি কমিটি না, সিডিশন কমিশন। এই রাওলাট কমিশন 1919 খ্রিস্টাব্দের 18ই মার্চ একটি বিল পাশ করে, যা রাওলাট আইন নামে পরিচিত। এই আইন অনুযায়ী ব্রিটিশ সরকার ভারতীয়দের সব রকম স্বাধীনতা খর্ব করে, যেমন বিনা পরোয়ানায় গ্রেপ্তার, বিনা বিনা বিচারে শাস্তি প্রদান, আপিলের নিষেধাজ্ঞা ইত্যাদি। এইগুলি ছিল খুব বেশি গুরুত্বপূর্ণ। এই রাওলাট আইনে যে পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা, তারপরে প্রচার কার্যে বাধা, শান্তিপূর্ণ প্রচার কার্যে বাধা, বিনা বিচারে শাস্তি প্রদান, আপিল এর নিষেধাজ্ঞা, এইগুলি। এই আইনের বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল, এটা মনে রাখবে, 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল অমৃতসর শহরে পূর্ব দিকে অবস্থিত জালিয়ানওয়ালাবাগের মাঠে, কোথায়? জালিয়ানওয়ালাবাগের মাঠে শান্তিপূর্ণ এক সমাবেশে প্রায় 10,000 মানুষ, কত মানুষ যুক্ত হয়েছিল? 10,000 মানুষ। এই মাটি ছিল প্রায় প্রাচীর দ্বারা, এই মাঠটি ছিল, মাটি হয়ে গেছে, মাঠটি হবে তারা প্রাচীর দ্বারা ঘেরা এবং একটি মাত্র ঢোকার এবং বের হওয়ার রাস্তা ছিল। পরিষ্কার করে দিচ্ছি। এই সময় সামরিক শাসনকর্তা, পাঞ্জাবের সামরিক শাসনকর্তা কে ছিলেন? শাসনকর্তা মাইকেল ডায়ার।
মাইকেল ডায়ার ছিলেন পাঞ্জাবের শাসনকর্তা, এটা খুব গুরুত্বপূর্ণ। সেনাবাহিনী নিয়ে সভাস্থলে উপস্থিত হন এবং নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। 379 জন মারা যান এবং 1200 জন আহত হন। যদিও এই হত্যাকাণ্ড আরও বেশি লোক হতাহত হয়েছিল, এটা সরকারি গণনা। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডই ভারতবর্ষের জাতীয় আন্দোলনের চরিত্রকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিল। অসহযোগ আন্দোলন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর ভারতীয় জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলনের সূচনা করে, কিন্তু এই আন্দোলনের পুরোপুরি রূপে সম্পূর্ণ হয়নি, কারণ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর ভারতীয় জনগণের মনে ব্রিটিশদের প্রতি হিংসা বেড়ে গিয়েছিল। তাই সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু হয়নি। চৌরিচৌরা হত্যাকাণ্ড। অসহযোগ আন্দোলন যখন শুরু হলো, মাঝখানে খিলাফত আন্দোলন আছে, এগুলি অন্যান্য ভিডিও আছে, সেগুলিতে দেখে নেবে। অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন, অসহযোগ আন্দোলনের উপর ভিডিও আছে, সেগুলি দেখে নেবে। এবং অসহযোগ আন্দোলন গান্ধীজি প্রত্যাহারও করেছিলেন। আর অসহযোগ আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজি একটা কথা বলেছিলেন যে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য টিকে আছে ভারতীয়দের সহযোগিতার ফলে, এবং এই সাম্রাজ্য ভারতবর্ষে বিস্তার হয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার হয়েছিল ভারতীয়দের সহযোগিতার ফলে। তাই যদি ভারতীয়রা এই সহযোগিতা বন্ধ করে, অর্থাৎ ভারতীয়রা ব্রিটিশদের প্রবর্তিত আইন, আদালত, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, এমনকি ব্রিটিশদের দ্রব্য, বিলাতি মদ, এগুলো যদি বর্জন করে এবং অসহযোগিতা দেখায়, তাহলে ভারতবর্ষে ব্রিটিশরা বেশি দিন টিকে থাকতে পারবে না। এটা ছিল একটা স্ট্র্যাটেজি। অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে কি হলো, 1922 সালের 5ই ফেব্রুয়ারি ভারতের কিছু ক্ষুব্ধ বিপ্লবীগণ গোরক্ষপুর জেলার চৌরিচৌরা নামক স্থানে, চৌরিচৌরা আমার একটা আলাদা ভিডিও আছে, ওইটা একটু দেখে নিও, এবং তাতে আগুনে জ্বালিয়ে দেবেন। এখানে 22 জন পুলিশ, এখানে 23 জন আছে, 22 জন পুলিশ মারা যায়, বা কেউ কেউ বলেন 23 জন পুলিশ। এটা চৌরিচৌরা হত্যাকাণ্ড নামে পরিচিত। এই হত্যাকাণ্ডের ফলে গান্ধীজি খুব বেশি মর্মাহত হন এবং তিনি ছিলেন হিংসার বিরুদ্ধে। তিনি আন্দোলন স্থগিত ঘোষণা করেন, যদিও এটা গান্ধীজির ভুল ছিল। অনেক জাতীয়তাবাদী এতে অনেক বিরোধিতা করেছেন। অসহযোগ আন্দোলন নিয়ে একটা ভিডিও আছে, ডিটেলসে আমি বলেছি, ওইটা একটু দেখে নেবে। এবার আসছি আইন অমান্য আন্দোলন। গান্ধীজির পরিচালিত 3টি জাতীয় আন্দোলন হচ্ছে আইন অমান্য আন্দোলন, দ্বিতীয়টা, প্রথমটা হচ্ছে অসহযোগ আন্দোলন, তারপর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। অসহযোগ আন্দোলনের পর গান্ধীজি 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ 78 জন, কোনো জায়গাতে 79 জন পাবে, সবরমতী আশ্রম থেকে গুজরাট ডান্ডি 200 মাইল যাত্রা করেন এবং আইন অমান্য আন্দোলনে শুরু করেন। এটি ইতিহাসে ডান্ডি অভিযান নামে পরিচিত। ডান্ডি অভিযান কবে হয়েছিল? 1930, এটা মনে রাখলেই হবে। এই আন্দোলনে ব্রিটিশ দের প্রতি তীব্রতর হয়ে উঠেছিল। এই আন্দোলন সমগ্র ভারতবাসী অংশগ্রহণ করেছিল। বিপ্লবীরা আন্দোলনে চলাকালীন তৎকালীন স্কুল, কলেজ, অফিস সবকিছু বন্ধ করে দেয়। ফলে গোটা দেশে ভারত ব্যাপী বন্দরের একটা বন্ধের সৃষ্টি হয়। তারা বিরোধী মানে এরা ব্রিটিশ বিরোধী যারা ছিল, জিনিসপত্র রাস্তায় জ্বালিয়ে দেয় সমগ্র। এখানে বানান কিছু ভুল আছে, একটু দেখে নেবে, এগুলো বাংলা টাইপ করতে গেলে একটু সমস্যা হয়। সমগ্র ভারতবাসী ট্যাক্স দেওয়া বন্ধ করে দিয়েছিল। অসহযোগের আন্দোলনের সম্পূর্ণ কাজ বন্ধ হয়ে গিয়েছিল। আইন অমান্য আন্দোলনের দ্বারা তা সমাপ্ত হয়। কিন্তু দেখা যায় যে তখন স্বাধীনতা অনেক দূরে ছিল, কেননা তখন এই আন্দোলন তার সঠিক গতি খুঁজে পায়নি। এবার আসছি, এখানে সংক্ষিপ্তভাবে বলছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু, এইসব ঘটনার পর ভারতবর্ষের রাজনীতিতে সুভাষচন্দ্র বসুর আগমন। সুভাষচন্দ্র বসু 1938 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের, এটা একটু মনে রাখবে, নির্বাচিত হয়েছিলেন। আর 1939 খ্রিস্টাব্দে তিনি ত্রিপুরী কংগ্রেসে, মনে রাখবে, ত্রিপুরী কংগ্রেসে তিনি কি হয়েছিলেন? সভাপতি হয়েছিলেন, যেখানে তিনি পদত্যাগ করেছিলেন এবং সীতারামাইয়া ছিল তার প্রতিদ্বন্দ্বী, এবং সীতারামাইয়ার তিনি তার পরাজয় বলেছিলেন। 1939 খ্রিস্টাব্দে পুনরায় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন বসে সভাপতি নির্বাচিত হন, কিন্তু তারপর তিনি কংগ্রেস ছেড়ে দিয়ে বিখ্যাত ফরওয়ার্ড ব্লক কবে করেন? 1939। এখানে প্রশ্ন থাকে কোন কংগ্রেস এর সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করে?
ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন বা কোন দল তৈরি করেছিলেন বা কে ফরওয়ার্ড দল তৈরি করেছিলেন এবং কবে করেছিলেন? সুভাষচন্দ্র বসুর দৃঢ় বিশ্বাস ছিল যে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতা এমনিভাবে দেবে না, এর জন্য লড়াই করতে হবে। তাই তিনি প্রথম বিশ্বযুদ্ধে জাপানের হাতে বন্দী হওয়া ভারতীয় সৈনিকদের নিয়ে তার সুবিশাল আজাদ হিন্দ বাহিনী গড়ে তোলেন। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে। এই বাহিনীর 5টি ভাগে বিভক্ত ছিল। হ্যাঁ, এইখানে এই 5টি ভাগটা ভালো করে মনে রাখবে। এই যে ঝাঁসির রানী লক্ষ্মী ব্রিগেড, আজাদ ব্রিগেড, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড আর সুভাষ ব্রিগেড। এই 5টা ব্রিগেড, কয়টা ব্রিগেড ছিল, কি কি ব্রিগেড ছিল? তৎকালীন ভারতের আজাদ হিন্দ বাহিনী ও নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সময় সুভাষচন্দ্র বসু দিল্লি চলো স্লোগান দিয়ে আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে মণিপুর দিয়ে ভারতে প্রবেশ করেন। এখানে একটা প্রশ্ন আসে, কোন জায়গা দিয়ে? মণিপুর দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত তার এই প্রচেষ্টা সফল হয়নি। শেষ পর্যন্ত সফল হয়নি, কারণ এটা নেতাজি নিয়ে আমার একটা ভিডিও আছে, সবাই একটু ভালো করে দেখে নেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণ করার পর এই বাহিনী ভেঙে পড়ে, কিন্তু এই কথাটা বলা যায় যে সুভাষচন্দ্র বসুর এই প্রচেষ্টা ভারতীয়দের স্বাধীনতার পথ হেঁটেছিল। মানে এরপরে স্বাধীনতার রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়ে পড়েছিল, কারণ ভারতীয়রা অনেক বেশি স্বাধীনচেতা হয়ে গিয়েছিল। স্বাধীনতার প্রতি তাদের একটা ঝোঁক তৈরি হয়ে গিয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন, এটা ক্রিপস প্রস্তাব ব্যর্থ হলে ভারতীয় জনমানসে তীব্র অসন্তোষ এর জন্ম নেয় এবং ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট রচনা করে। তারপর 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট, এটা 8ই আগস্ট, এর জন্য এটাকে আগস্ট আন্দোলনও বলা হয়। এই আন্দোলনে তৎকালীন সমগ্র ভারতবর্ষে যোগদান করে। ভারত ছাড়ো আন্দোলনে কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, ছাত্রছাত্রী নির্বিশেষে সরকার বিরোধিতায় গণ আন্দোলনে তারা অংশগ্রহণ করে। এই আন্দোলনের পরে সমগ্র ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের একটি প্রভাব সৃষ্টি হয়। যাই হোক, এটা ছিল ভারত ছাড়ো আন্দোলন। এবার স্বাধীনতা লাভ। সবাই জানি আমরা, ভারতবর্ষের বিভিন্ন গণ আন্দোলনের পর ব্রিটিশ সরকার ভিত দুর্বল হয়ে পড়ে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা খুব বেশিভাবে ভেঙে পড়ে। ব্রিটিশ সরকার খুবই দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে ব্রিটিশদের হাত থেকে 190 বছরের পর ভারত স্বাধীনতা লাভ করে। 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। কবে পাশ হয়? 4 জুলাই, কারণ 3 জুন প্ল্যানের পর। আর 18 জুলাই রাজকীয় সম্মতি পায়। এটা খুব বেশি মনে রাখবে, কারণ এটা তোমাকে কেউ কোয়েশ্চেন করবে না ভারত কবে স্বাধীন হয়েছে। ভারতীয় স্বাধীনতার বিল পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই, আর সেটা রাজকীয় সম্মতি লাভ করে 18 জুলাই। আর আগস্ট মাসে সেটা পাশ হয় ভারতবর্ষের। ভারত সার্বভৌম হয়, বিভক্ত ভারতবর্ষ তৈরি হয়, পাকিস্তান ডোমিনিয়ন এবং ভারতের জাতীয় প্রতীক কি ছিল? ভারতের জাতীয় প্রতীক সারনাথের সিংহ চিহ্নিত অশোক স্তম্ভ। 1950 সালের 26শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্রের দেশ হিসাবে ঘোষণা করার পর সরকারিভাবে এই প্রতীক নেওয়া হয়। এটা মনে রাখবে কবে নেওয়া হয়। সারনাথের মূল স্তম্ভে 4টি সিংহ পিঠে দিয়ে দাঁড়িয়ে আছে। একটা কোয়েশ্চেন এসেছিল, সারনাথের স্তম্ভের মধ্যে কি আছে, কোন প্রাণীটা নেই? আসলে হরিণ নেই। নিচের আধারটিতে হাতি, ছুটন্ত ঘোড়া, ষাঁড়, সিংহ, এইগুলি ভালো করে দেখবে। এই 4টি প্রাণীর রিলিফ থেকে ভারতবর্ষের পৃথক করতে তাদের মাঝে রয়েছে অশোক চক্র। এটা একটু ভালো করে দেখে নেবে। সরকার যে প্রতীকটি গ্রহণ করেছে, 4-এর বদলে 3টি সিংহ দৃশ্যমান, 4র্থ সিংহটি দেখা যায় না। এটা একটু ভালো করে দেখে নেবে। এরপর আসছে জাতীয় পতাকা। ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকায় গেরুয়া, সাদা, সবুজ রং রয়েছে সমান্তরালভাবে ক্রমানুসারে। এটা কিন্তু এই পত্রিকাটা ডিজাইন করা কিন্তু পিঙ্গালি ভেঙ্কাইয়া, তোমরা দেখবে। এটা একটা ভিডিও করব, তোমরা পরবর্তী সময় দেখে নিও। এই পতাকার আকার এবং এক্ষেত্রে চওড়া লম্বা 3 ভাগের 2 ভাগ হতে হয়। পতাকার ক্ষেত্রে সাদা এবং ঘন নীল রঙের অশোক চক্র রয়েছে। নিয়ম অনুযায়ী চক্রের ব্যাস সাদা অংশের রঙের সমান হতে হবে। এই জায়গাটা একটু ভালো করে দেখে নিও। পতাকায় গেরুয়া ও সাহসের
পতাকা সাদা সত্য শান্তির, আর সবুজ বিশ্বাস ও প্রাচুর্যের। এই যে সবুজ রং কিসের জন্য, সাদা রং কিসের জন্য, আর গেরুয়া রং কিসের জন্য? তাহলে গেরুয়া হচ্ছে সাহসের প্রতীক, সাদা হচ্ছে সত্য শান্তির প্রতীক, আর সবুজ হচ্ছে প্রাচুর্যের প্রতীক। ভারতের জাতীয় পতাকার নকশা আগেই বলেছি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। জাতীয় পতাকার চূড়ান্ত নকশা 1947 সালে 22 জুন গণপরিষদের সভায় অনুমোদিত হয়। 1947 খ্রিস্টাব্দে 22 জুন। ভারতীয় জাতীয় সঙ্গীত 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি সাংবিধানিক সভায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন গানটি সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতায়, বা এখান আগে কলিকাতা ছিল, কলিকাতায় হবে। ভারতের জাতীয় কংগ্রেসের কলিকাতা অধিবেশনে গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। কবে হয়েছিল এটা মনে রাখবে। 5 স্তবকের গানটির প্রথম স্তবক জাতীয় সঙ্গীত হিসাবে নির্দিষ্ট করা হয়। পুরো জাতীয় সঙ্গীত গাওয়ার সময় 52 সেকেন্ড। এটা একটু ভালো করে দেখে নেবে। তো এই ছিল মোটামুটি এক কথায় খুব সহজে ভারতবর্ষের আধুনিক ভারতবর্ষের ইতিহাস। আর এখানে যাদের যাদের স্ক্রিনশট নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনশট নিতে পারো। মানে এলিমেন্টারি আইডিয়া, এখান থেকে মোটামুটি 3-4টা প্রশ্ন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই অল্প সময়ের ভিডিও, 20-22 মিনিটের ভিডিও থেকে যদি 3-4টা প্রশ্ন পাওয়া যায় তাহলে ক্ষতি কোথায়? তো মোটামুটি এগুলো একটু দেখে নেবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আমি মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসের উপর এমন একটা ভিডিও তৈরি করব, প্রাচীন যুগের ভারতের উপর ভিডিও তৈরি করব। আর আমার চ্যানেলে গিয়ে দেখবে বাকি যে ভিডিওগুলি রয়েছে ডিটেলস আমি বলেছি। এখানে তো জাস্ট একটা এলিমেন্টারি আইডিয়া দিয়েছি, যারা ইতিহাসের ছাত্র নয় তাদের জন্য দেখাচ্ছি পুরোটা। যারা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নেবে। এই যে এইভাবে করে স্ক্রিনশট নিয়ে নেবে, যেটা যেটা দরকার আছে। সুবিধা করে দিচ্ছি কারণ বোঝানোর জন্য আমি অনেকগুলি রেড মার্ক করেছি। এইভাবে করে স্ক্রিনশট নিয়ে মোটামুটি এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন পেয়ে যাবে, একটা এলিমেন্টারি আইডিয়া তৈরি হবে। ঠিক আছে, আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবে।